মিডিয়া ট্রায়ালও হলো, প্রচুর বুদ্ধিজীবী এবং নানা সমাজের নানা স্তরের মানুষ নেমে পড়লেন। কিন্তু দিনের শেষে তো আইন দেখবে হচ্ছে তথ্য প্রমাণ এবং এভিডেন্সের উপর বিচার হবে। দেখা যাচ্ছে অপরাধী এখনো পর্যন্ত একজনই, সঞ্জয় রায়। তো দায় তো প্রত্যেককেই নিতে হবে, যে মানে ঘটনা খুবই নারকীয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই, প্রত্যেকে নিন্দা করছে, প্রত্যেকেই করছে। কিন্তু কোথাও তো যে এই যে যেটা কবি দত্ত বললেন, যে কোথাও তো আমাদেরও একটা দায়বদ্ধতা আছে, যে সামাজিক মাধ্যমে যা ছড়ানো হচ্ছে, যেভাবে বেরোচ্ছে, এটাও তো কোথাও একটা প্রভাব ফেলছে। দুটো বক্তব্য আছে। এই যে আপনি পরিসংখ্যান দিলেন যে প্রতি মিনিটে এত রেপ হচ্ছে সারা ভারতবর্ষে, শুধু পশ্চিমবঙ্গে নয়, এটার কিন্তু একটা এফেক্ট আছে আমাদের সবার। আমরা যখন পড়ছি দেখছি, এটা একটু একটু করে আমাদের মনের মধ্যে ঢুকছে। এবং একটা পাথর 1000 বার হাতুড়ি দিয়ে মারলে 1000তম স্ট্রোকে হয়তো পাথরটা ভাঙবে। আরজি করতে ছিল সেই রকম একটা স্ট্রোক। শুধু ডাক্তার বলেই যে প্রতিবাদটা হয়েছিল ঠিক তা না। প্রিয়াঙ্কা দেবী যেটা বললেন, আমরা আস্তে আস্তে এই সমাজের এটা অনেকেই সহ্য করতে পারছিলাম না। যখন আরজি করের ঘটনাটা ঘটলো, তখন ওই স্ট্রোকে পাথরটা ক্র্যাক হয়েছিল। তাই দ্বিতীয়ত, শুধু রাস্তায় নামা এবং শুধু কিছুক্ষণের জন্য সেই একটা বলা যায় যে একটা স্পিরিটের মধ্যে থাকা, সেটাতে কিন্তু সমাজ পরিবর্তন হয় না। সমাজ পরিবর্তন অনেক লম্বা জিনিস। অনেক সমাজসেবী, চন্দ্রশেখর আছে, আপনারা আছেন, সবাই একটা রোল প্লে করতে হয়, তবে এটা হবে। আজকে এটাতে কি বন্ধ হবে? হবে না। কিন্তু ওই একটা ট্রায়াল হয়েছে, একজন অ্যাজ ইফ বিচার পেয়েছে। বিচার পাওয়াটা তো সহজ নয়। এই যে ঘটনাটা ঘটেছে, এর সাথে হাসপাতাল, আজকে যদি আমার হাসপাতালে কিছু সমস্যা হয়, প্রাথমিক দায়িত্ব তো আমার। আমি বলতে পারি না এর দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর, এর দায়িত্ব রাজ্যের অন্যান্য পুলিশের, ডিআইজি, সিআইডি, এটা আমি বলতে পারি না। প্রাথমিক দায়িত্ব ওই আরজি করের ওখানে যে যারা ছিলেন, এবং এমনকি যে আজকে অভয়ার সহপাঠীদেরও কিন্তু দায়িত্ব নিতে হবে। আজকে এই দায়িত্বটা সবার মধ্যে আমাদের আজকে স্বীকার করে নিতে হবে, আমাদের ভাগ করে নিতে হবে। একটা জায়গায় কেন্দ্রভূত করে যে এটার জন্য এটা হয়েছে, ওটার জন্য এটা হয়েছে, তা না। আপনাদের মিডিয়াতে তো এত মহিলা কর্মী আছেন, সবাই আছেন, আপনি কি সবার সাথে পুলিশ পাঠাতে পারবেন? সম্ভব না। আজকে যখন রিপোর্টিং করতে যাবে কোথাও, করতে পারবে, হতে পারে যে কোনো সময় ঘটনা ঘটতে পারে। এটা জেনেই সবাই বিভিন্ন প্রফেশনে আসে, কোনো প্রফেশনে বেশি, কোনো প্রফেশনে কম। এটা বলার পরও বলবো, শুধু এই অভয়ের ঘটনা নয়, আজকে আপনারা ভগবান, আমি দয়া করে হাত জোড় করে বলবো, ডাক্তারদের ভগবান ভাববেন না, আমরা মানুষ। এবং যখন কেউ আসছে পেশেন্ট, তাকে আমরা যখন দেখছি, তখন 30 বছরের পড়াশুনো, 30 বছরের এক্সপেরিয়েন্স, ওই 1 মিনিটের মধ্যে আমাকে ডিসিশন নিতে হয় আমি কি করব। এবং সায়েন্স সবসময় পরিষ্কার নয়, এটা নেওয়াও যেতে পারে, এটা নাও নেওয়া যেতে পারে। উকিল, কোর্ট, আইন ব্যবস্থা যেন অনেক জায়গায় সহজ, কিন্তু ইন্টারপ্রিটেশনটা আলাদা আলাদা হতে পারে। ঠিক ডাক্তারি ক্ষেত্রেও তাই হতে পারে। এবার আমার মাথায় যদি থাকে আমি আজকে এটা করলাম, কিন্তু আমার এই ডিসিশনের জন্য কারুর লাইফ এবং ডেথ হতে পারে, এবং তার পিছনে যদি 60 জন লোক দাঁড়িয়ে আছে আমাকে মারার জন্য, আমার ডিসিশনটা হয়তো ঠিক নাও হতে পারে, বায়াসড হয়ে যাবে। এটাও এক রকমের ট্রায়াল। আমরা এখান থেকেও বেরিয়ে আসতে হবে। ঠিক, একদমই ঠিক। এখান থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। আবৃতা, দায় সহপাঠীদেরও, দায় ডাক্তারদেরও, দায় শুধু একার সবার নয়, সবার দায় আছে। এবং আজকে যে দোষী সাব্যস্ত হয়েছে, এই যে তদন্ত হয়েছে, তার বাবা মাও খুশি নন সিবিআই এর তদন্তে। কিন্তু আমাদের তো সমাজ ব্যবস্থায় কোথাও একটা থামতে হবে, কোথাও একটা সর্বোচ্চ জায়গা আছে, তারপর তো আর যাওয়ার জায়গা নেই। তো বাবা মা বলছেন আমরা খুশি নই। আপনারা কি মনে করেন? আমি মনে করি আইনের জায়গায়, যেটা এখনই স্যার বলল, যে কোনো একটা ডিসিশন নেওয়ার আগে, যেটা এখানে হয়তো ফ্রম মানে পোস্ট ট্রায়ালস অফ কোর্ট একটা ডিসিশনে ওরা এসেছে, একটা মানে বড় সড়ো একটা ইনভেস্টিগেশনের পর, এটা মানে সবাইকে খুশি রেখে মানে কনক্লুশনটা দেওয়াটা খুবই ডিফিকাল্ট। তার মা বাবার কথা ভাবার, সেটা তার মা বাবার জায়গাটা চিরকালের জন্য ভ্যাকিউম।
সেখানে কোনোভাবে কোনো কিছু যদি এখন আমি মনে করি মানে তার মা বাবার জায়গায় থেকে যদি আরো 2-3 জনকে ওর সাথে আমরা দায়ী মানে কনভিক্ট করতে পারতাম, তাও তাদের মনে হতো যে আরো কেউ আছে। মানে এটা র্যাশনালি ভাবার থেকেও একটু ইমোশনালি, কেন মা বাবার মানে যে ভিকটিম তার মা বাবা সে। সো আইন মানে এইখানে আমাদেরকে যেটা মানে আইনের সাথেই আমাদের আলটিমেটলি এটা মেনে যেতে হবে। আর এই ইনসিডেন্টটা এতটা লাইমলাইট কারণ আমি যেটা আবার মনে করি এই রকম আমাদের মেডিকেল কলেজে হয়েছে, তাই জন্য এটা আরো বেশি ফোকাসড। আমি কবি দত্তর কাছে আসবো। কবি দত্ত, প্রশ্ন তো এখনো আছে, প্রশ্ন উঠছে সিবিআই তদন্ত নিয়ে যে খুনের মোটিভ কি, যে একটা ঘটনা ঘটলো তার মোটিভ তো থাকতে হবে, সেটা নিয়ে তো প্রশ্ন থাকছে। রাইট, একদম রাইট। মানুষের বেসিক ইনস্টিংক্ট বলে একটা তো ব্যাপার আছে। আমরা যতই শিক্ষা দিই, বাবা মাকে দিই, বাবা মা আমাদেরকে দিক, বন্ধুরা দিক, যাই ডিনার করেছিল তার সঙ্গে তারও সহপাঠী ছিল, যতনু যে প্রশ্নটা তুলে দিল, সে যে খাবার খেয়েছিল যথেষ্ট করেছে। কিন্তু কথাটা হচ্ছে যে ওই যে প্রশ্নটা তুলে দিল অতনু, যে দায়িত্ব কিন্তু আমাদের সবার, শুধু পুলিশ, শুধু অন্য কারোর উপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না। ওই যে সহপাঠীরা বা আমরা যারা আছি তাইলে আমরা কিন্তু দায়িত্ব থেকে পালিয়ে না যাই। আমার বক্তব্য হচ্ছে, দেখুন আমার বক্তব্য হচ্ছে রাত আমরা জাগি, দিনও জাগি। কেন জাগি? আমাদের জাগা উচিত সমাজকে কিছুটা অন্তত সভ্যতা দেওয়ার জন্য। যেটা অতনু বললো, আমরা সমাজ সংস্কারক সত্যিই কেউ নই, আমরা পারবো না, তাই বলে কি আমরা পিছিয়ে যাব? ওই আমাদের তো নিজেদের একটা মোরাল রেসপন্সিবিলিটি আছে। আমরা তো বলি সবসময়, শুধু বাড়িতে কেন, বাইরেও আমরা তো ডিফারেন্ট কাজ করি সবাই, শেখরদা থেকে তুমি থেকে আমরা সবাই কিছু না কিছু কাজ করে, তার মধ্যে যদি আমরা নানা রকম শেখাতে পারি। আমি শেখরদার কাছে আসছি যে কয়েকটা টেকনিক্যাল প্রশ্ন উঠছে। এক, যে সিবিআই বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে তারা নাকি চার্জশিটে সমস্ত তথ্য দেয়নি, এটা কতটা ঠিক হতে পারে? এক। দুই, সেক্ষেত্রে পরবর্তী চার্জশিটে কি এমন কিছু উঠে আসতে পারে যা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে? দুই, আর সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটও যদি জমা পড়ে যেখানে সঞ্জয় ছাড়া অন্য অপরাধীকে চিহ্নিত না করতে পারা যায়, তাহলে কি হবে? বা গোটা মামলাটার সমাপ্তি কি এই সঞ্জয়ের ফাঁসির সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে? সাপ্লিমেন্টারি চার্জশিটটা তো সঞ্জয়ের ক্ষেত্রে নয়। সাপ্লিমেন্টারি চার্জশিটটা হচ্ছে বাকি দুজন অপরাধীদের ক্ষেত্রে। একজন হচ্ছে ওখানকার প্রিন্সিপাল, আর একজন হচ্ছে আপনার ওই টালা থানার ওসি। সেটা যেটা বলা আছে তাতে ডে টু ডে ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন ওখানকার স্টুডেন্টরা তুলেছেন, আর ইনি দেরি করে এফআইআরটা করেছেন। এটা হচ্ছে এই দুজনের ক্ষেত্রে। আমার মনে হয় না যে পরবর্তীকালে এই দুজনের ক্ষেত্রে বিরাট কিছু পরিবর্তন নিয়ে আসবে সাপ্লিমেন্টারি চার্জশিটে। আমাদেরকে এটাকে ধরেই নিতে হবে যে তদন্ত যে নামেই আমরা দিই না কেন, অভয়ার জাজমেন্টের পর এটা এখানেই পরিসমাপ্তি। এক। দুই, যেটা সঞ্চালক বলছিলেন, দেখুন আমরা এই ডাক্তারবাবুদের কাছেই শিখেছি, মেডিকেল জুরিসপ্রুডেন্স থেকেই শিখেছি যে একটা প্রাপ্তবয়স্ক মহিলা এবং একটা প্রাপ্তবয়স্ক পুরুষ যদি কোনো মানে রেপের কোশ্চেন যদি হয়ে থাকে, সেই জায়গায় কিছু ডিফেন্স থাকে, ডিফেন্স কিছু সিম্বল থাকে যেটা ডিফেন্সের। এটা কিন্তু মেডিকেল জুরিসপ্রুডেন্স থেকেই আমরা পেয়েছি। আর বাকি কিছু কিছু কথা আমরা তো টোটাল ব্যাপারটা তো আমরা দেখিনি, না দেখে কারণ ডাক্তারবাবুরা যেটা বলেন সেটা হচ্ছে ওপিনিয়ন। এখন কথা হচ্ছে যে ভিজুয়ালি যেটা আমি দেখছি আর ওপিনিয়ন যেটা দেখছি, ভিজুয়ালিটা প্রিভেল করে আপন দ্য ওপিনিয়ন, নাম্বার ওয়ান। আর একটা জিনিস বললেন আপনি, মোটিভ। ইয়েস, সঞ্জয়ের ক্ষেত্রে এটা মোটিভটা হচ্ছে ইন এ কেস অফ সার্কামস্টান্সিয়াল এভিডেন্স মোটিভ ইজ এ মাস্ট, বাট ইন রেসপেক্ট অফ মানে আই উইটনেস সেই জায়গায় কিন্তু মোটিভের দরকার হয় না। যেমন বলি এই সঞ্জয়ের ক্ষেত্রে আমরা যতটুকু পড়েছি, সত্য মিথ্যা আমরা জানি না, সঞ্জয় মান্থার একটা জাজমেন্ট ছিল, অনারেবল জাস্টিস মান্থার। তার কাজ ছিল মানে সেখানে বলা হয়েছিল যে সিপিবিএফ মানে এই পুলিশ যারা আছে তারা কিন্তু পুলিশই নয়, তাদের কাজ হচ্ছে ইলেকশনের সময় লাইন দেওয়ার, এটা হচ্ছে তাদের প্রিন্সিপাল ডিউটি।
এ সত্ত্বেও ওখানে কি করে সঞ্জয় গেল, নাম্বার ওয়ান। নাম্বার টু, সঞ্জয়ের এক বন্ধু ছিল, যেটা আমরা পেপারে পড়েছি, সে ওই জায়গায় কোনো একটা পেশেন্টকে দেখতে গেছে, সেখান থেকে দেখে তার বন্ধু গেল পতিতালয়, আর ইনি ওইখানে কারোর সঙ্গে ফোন করেছিলেন, ফোন করার পর উনি ব্যাক করেছে এই কাণ্ডটা করেছেন, যদিও পিওর শিফটিং এর ব্যাপারে নানা রকম প্রশ্ন তুলেছে। আমরা যেহেতু এটার ক্ষেত্রে কাগজপত্র দেখিনি, অনুমানের ভিত্তিতে বলা যায় না, ফলে মোটিভ এই জায়গাতে নট অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। আমি এক শেষ প্রশ্ন আপনাকে, লোয়ার কোর্ট যে শাস্তি দিচ্ছে, একজন বর্ষিয়ান আইনজীবী হিসেবে আপনি কি মনে করেন যে সর্বোচ্চ আদালত অব্দি একই জিনিস বজায় থাকবে? একই থাকবে। তার কারণ মামলার ব্যাপ্তি এবং জনমানুষের চাপ। আর সিবিআই এবং সিআইডির ইনভেস্টিগেশন নেচারটা অনেক বেশি ট্রান্সপারেন্ট, অনেক বেশি লেখে, অনেক বেশি সময় দেয়। আমরা জানেন সিবিআই যদি কেউ ফাঁসে সকাল 8টার সময় ডাকে, রাত্রির 8টায় ছাড়ে, মাঝে জিজ্ঞেস করে খেয়েছেন কিনা। পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে আমাদের অন্তত এই জিনিসটাকে ফিল করতে হয় না অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে। ফলে আমি আশা করি এবং গোটা ভারতবর্ষের মানুষ আশা করে, এখানেও যারা রয়েছেন তারাও প্রায় একমত যে সঞ্জয়ের ফাঁসি হোক। বিশ্ববাবু, একটা প্রশ্ন, আমরা যখন সুপ্রিম কোর্টে এটা হিয়ারিং চলছিল, মুখ বন্ধ খামে সিবিআই জমা দিচ্ছিল, তখন আমরা শুনেছি, একবার আমাদের এক্স চিফ জাস্টিস কমেন্ট করেছিলেন, আমি অবাক হয়েছি রিপোর্টটা পড়ে। কি এমন ছিল যাতে রিপোর্টটা দেখে উনি অবাক হলেন, এবং যেটা রেজাল্ট, এটা তো আমরা প্রথম দিন থেকে জানতাম অ্যাজ ইফ যে সঞ্জয় রায় একদম কি ছিল কি আছে সে তো খামবন্ধ মুখবন্ধ খামেই আছে। হয়তো চিফ জাস্টিস এও মনে করেছেন যে তদন্তটা ঠিক পথেই এগোচ্ছিল। তো এটা তদন্তকারী সংস্থার ব্যাপার, যেহেতু কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশ এবং তদন্তকারী সংস্থা সিবিআই একই তদন্ত করছেন, যেটা শেখরবাবু বললেন। সুতরাং এবং শেখরবাবুর মতে আমিও মত দিচ্ছি, এতদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা বলছে লোয়ার কোর্টে ফাঁসি হবে এবং সর্বোচ্চ আদালত সম্ভবত ফাঁসির শাস্তি রাখবে। এবং পশ্চিমবঙ্গের জনমানুষ আজকে যেভাবে বিচারক তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা শোনা গেছে, তাতে ফাঁসি অবধারিত এবং জনগণ, জনমানুষ এবং জনমত ফাঁসি চাইছে।